যদি আমরা এই অঞ্চলগুলো দেশভাগের সময় আমাদের সঙ্গে যুক্ত হতো তাহলে সম্পূর্ণ বঙ্গোপসাগরের আমরা অ্যাক্সেস পেতাম। এই বঙ্গোপসাগরের বিশাল অংশ আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত হতো এবং আমাদের বাণিজ্যের সম্ভাবনা বিশাল হতো। আমাদের বাণিজ্য পুরো দেশের সঙ্গে তো হতোই, বিদেশের সঙ্গে আমাদের বাণিজ্য হতো। এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং পোর্ট একটা বিশাল বড় হাব হতো, যার মাধ্যমে আমাদের রেভিনিউ, অর্থাৎ আমরা একটা ধনী স্টেট, এবং আমাদের প্রতিটা মানুষকে দরিদ্র সীমার নিচে বসবাস করতে হতো না। আপনি দেখছেন এই যে টোটাল যে সমতল যে চট্টগ্রাম, এটা সম্পূর্ণ নোয়াখালী এবং কুমিল্লার একটা বিশাল অংশ থেকে শুরু করে এটা বিশাল অংশ আমরা সমুদ্রের সাথে অর্থাৎ বঙ্গোপসাগরের সাথে যুক্ত হতো এবং আমরা খুব রিচ স্টেটে পরিণত হতাম। আমাদের ত্রিপুরার এই যে অঞ্চলগুলো, চাকলা রসুনাবাদ অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সমতল চট্টগ্রাম, সিলেট, এই অঞ্চলগুলা কেন আমাদের হাতছাড়া হলো? কেন আমাদের এই যে ত্রিপুরা রাজ্য, এই যে বৃহৎ ত্রিপুরা রাজ্য, এই বৃহৎ ত্রিপুরা রাজ্য বর্তমানে কেন খণ্ডিত এবং ছোট রাজ্য হলো? আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে আমাদের ছোট ত্রিপুরা রাজ্যটা, আর আমাদের পুরাতন অর্থাৎ অবিভক্ত এই যে ত্রিপুরা রাজ্য, বিশাল বড় ত্রিপুরা রাজ্য, যার আয়তন ছিল প্রায় ৭৫,০০০ বর্গ কিলোমিটার, বর্তমানে তার আয়তন মাত্র ১০,০০০ বর্গ কিলোমিটার। কেন আমাদের এই বৃহৎ ত্রিপুরা রাজ্য ছোট হলো? কেন এই অঞ্চলের মানুষগুলাকে ভারতের দেশ ভাগের সময় সবাইকে গৃহহীন হতে হলো, সবাইকে অত্যাচারিত হতে হলো? দেশ ভাগের সময় মানুষ এক কাপড়ে সবকিছু ছেড়ে, ভিটামিটি ছেড়ে আমাদের এই ভারতে আসতে হলো। তার এই নির্মম করুণ কাহিনীর পিছনে, তাদের এই যে সবকিছু মানে হারানোর পিছনে কে দায়ী? এই সবকিছুর পিছনে যে দায়ী, সে দায়ী হলো এই একটা চিঠি। এই যে চিঠি, এই চিঠির মূলে আমাদের এই বৃহত্তর ত্রিপুরার বিশাল অংশ আমাদের ত্রিপুরার থেকে হাতছাড়া হয়েছে। এই অঞ্চলের সমস্ত এই অঞ্চলের সমস্ত সনাতনী হিন্দুরা তাদেরকে গৃহহীন হতে হয়েছে, মানুষকে অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে এবং এখানে এসে না খেয়ে গৃহহীন হয়ে দীর্ঘদিন বসবাস করতে হয়েছে। এবার এই চিঠি কে লিখলেন? এই চিঠিটা কি এই চিঠির মধ্যে রয়েছে? এই চিঠি লিখলেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী, যিনি ত্রিপুরা রাজমাতা। মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে মহারাজা বীর বিক্রম মানিকের স্ত্রী, উনি এই চিঠি লিখলেন। এই চিঠি কোন সময় লিখলেন? জাস্ট ১৯৪৭-এর ২৫শে জুন, দেশভাগের মাত্র ১-২ মাস আগে। এই চিঠির মূলে আমরা বুঝতে পারি যে এই বৃহত্তর অঞ্চলগুলো আমাদের ত্রিপুরার সীমানার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি, ভারতে অন্তর্ভুক্ত হয়নি। আজকে যদি এই অঞ্চলগুলো ভারতের অন্তর্ভুক্ত হতো তাহলে আজকে ভারতের মধ্যে ত্রিপুরার পজিশন অন্যরকম থাকতো, আমাদের অনেক এমএলএ এমপি থাকতো, আমাদের বিশাল রেভিনিউ, আমাদের নিজস্ব রেভিনিউ জেনারেট হতো, আমরা ভারত সরকারের অনুদানের উপর বসে থাকতাম না, আমাদের বর্তমান 10% মাত্র ইনকাম হতো না। আমাদের দেশের যদি, আমাদের রাজ্যের যদি প্রতি বছর বাজেটের দরকার হয় ২০,০০০ কোটি টাকা, মাত্র ২,০০০ কোটি টাকা আমরা আর্ন করি। কিন্তু এই অঞ্চলটা যখন ছিল আমাদের, তখন আমাদের সারপ্লাস ছিল, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিলাম। আমরা এখন নিঃস্ব, দরিদ্র এবং বিশাল গরিব এক রাজ্যে আমরা পরিণত হয়েছি। এবার এই যে চিঠি, এই যে কাঞ্চনপ্রভা দেবী লিখলেন, এই চিঠির সততা কি প্রমাণ? আপনাদের সবারকে বলে রাখি, আমাদের জিষ্ণুদেবমা মাননীয় রাজ্যপাল মহারাষ্ট্রের, উনি কিছুদিন আগেও আমাদের এই রাজ্যের ডেপুটি সিএম ছিলেন। আমার অনেক প্রশ্ন রাজবাড়ির অন্দরমহলের কথা নিয়ে, আমার অনেক প্রশ্ন আমাদের ইতিহাসের কথা নিয়ে, আমাদের অনেক প্রশ্ন দেশভাগের কথা নিয়ে। একবার এক বিশ্রামঞ্জে এক কালচারাল অনুষ্ঠানে আমরা দুজনেই ছিলাম। আমি স্যারকে রিকোয়েস্ট করি, স্যার আমাকে ১-২ ঘন্টা সময় দিন, আমার অনেক প্রশ্ন রয়েছে। তৎকালীন মন্ডল সভাপতি আমাকে সেই ব্যবস্থা করে দিলেন। আমরা ডাক বাংলোতে মিলিত হলাম। আমরা ঘন্টা ২ ঘন্টা বসে আমরা খুব আলোচনা করলাম। আমি খুবই ধন্যবাদ জানাই ওনাকে। উনি অনেক কথা আমাকে বলে গেছেন, জানিয়ে গেছেন এবং আমি অনেক প্রশ্ন ওনার কাছে করেছি। আমি প্রথম যে আমার প্রশ্নটা ছিল, স্যার এই যে চাকলা রসুনাবাদ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা,
নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলও তো আমাদের ছিল। বীরচন্দ্র আমলে সিলেট হাতছাড়া হয়েছে, তার আগে আমাদের চট্টগ্রাম হাতছাড়া হয়েছে। এরকম করে করে লাস্টলি আমাদের যে অঞ্চলগুলো আমাদের সাথে যুক্ত ছিল ভারতের স্বাধীনতা জাস্ট মানে বিফোর, তখন এই অঞ্চলগুলো কি করে কেন হাতছাড়া হলো? এই অঞ্চলগুলো তো আমাদের ত্রিপুরা রাজ্যের ছিল। তখন উনি এক কথায় বললেন, মামির লেজ্জা। এবার মামিকে, মামি হলেন কাঞ্চনপ্রভা দেবী এবং মামাকে মহারাজা বীর বিক্রম মাণিক্য। আমাদের জিষ্ণু দেবমার আপন মামা বীর বিক্রম, মহারাজা বীর বিক্রম, এবং মহারানী কাঞ্চনপ্রভা দেবী হলেন ওনার মামি। তো বললেন যে আমার একটা বই লিখছি আমি, এই বইয়ের মধ্যে তুমি এই চিঠিটা পেয়ে যাবে, তুমি অপেক্ষা করো, 2 মাস অপেক্ষা করো, আমি প্রিন্টিং এ পাঠিয়েছি, পাবলিকেশনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি বইটা বেরোবে এবং চিঠিটা আমি এই বইয়ের মধ্যে পেস্ট করব। আমি এই বইটার দুটো বই কিনেছি, একটা বই ত্রিপুরার ইউনিভার্সিটিতে জমা করেছি, আরেকটা বই আমার কাছে রয়েছে, আমার কাছে সেই বইটার হার্ড কপি রয়েছে। আপনারা সবাই এই বইটা কিনতে পারবেন, আগরতলা ভবানী পাবলিকেশনে রয়েছে, পাশাপাশি মানিক্য প্রেসেও এই বইটা পাবেন। এবার এই বইয়ের 190 পৃষ্ঠাতে আপনি এই চিঠিটা পাবেন। এই চিঠিটার বিশেষ গুরুত্ব রয়েছে। আপনারা এই চিঠিটা বললে বুঝতে পারবেন যে একজন মা তার সন্তানকে অস্বীকার করেছে। যাদের ট্যাক্সে, যাদের কর খাজনায় এই ত্রিপুরা রাজ্য সমৃদ্ধ হয়েছে, এই রাজবাড়ির যে বিলাসবহুল জীবনযাপন তা প্রতিদিন রক্ষিত হয়েছে। এই পুরোটা রাজ শাসনের রাজকার্য এই অঞ্চলগুলো অর্থাৎ যে সমতল ত্রিপুরা, এই সমতল ত্রিপুরা ট্যাক্সে হয়েছে। জাস্ট দেশ ভাগের আগে যখন প্রশ্ন হচ্ছিল দেশটা দ্বিজাতি তত্ত্বে ভাগ হচ্ছে, অর্থাৎ এই দেশের এই অখণ্ড ভারতের কিছু অংশ পাকিস্তানে যাবে, কিছু অংশ ভারতে আসবে, কিছু লোক পাকিস্তানে যাবে, কিছু লোক ভারতে আসবে, এই যে সময়টাতে, এই সময়টাতে উনি এই চিঠির মাধ্যমে, এই চিঠির বাংলা অর্থ যদি আমরা পড়ি আপনারা সবাই বুঝতে পারবেন। আমি এই সবগুলা চিঠি কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা দেখতে পাবেন। এই চিঠির মাধ্যমে উনি অস্বীকার করেছেন এবং এই অস্বীকারের কারণে আমাদের এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের গৃহহীন হতে হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, দোষিত হতে হয়েছে। ওই সময়ে কে তাদের রক্ষক, কে তাদেরকে রক্ষা করবে? এই যে পুরো ভারতব্যাপী যে রায়ট, এদিকে দাঙ্গা হাঙ্গামা, এদিকে ওই জায়গা দখল করে নিচ্ছে, এই জায়গা দখল করে নিচ্ছে, তার মধ্যে রাজবাড়ির বিশাল ষড়যন্ত্র, রাজবাড়ির একদল লোক অর্থাৎ দুর্জয় মাণিক্য উনি চাইছিলেন যে এই ত্রিপুরা রাজ্য সবটা পাকিস্তানের সাথে মিলিত হোক, আবার কিছু লোক চাইছিলেন সেটা ভারতের সাথে মিলিত হোক। অনেক ষড়যন্ত্র রয়েছে, অনেকে ষড়যন্ত্র সামিল হয়েছে। কাঞ্চনপ্রভা দেবী তখন শিলং চলে যান ওনার প্রাণ রক্ষার ভয়ে। উনি শিলং থেকে চিঠিটা লিখেছেন। তৎকালীন সময়ে কাকে চিঠিটা লিখেছেন? উনি চিঠিটা লিখেছেন তৎকালীন সময়ে যিনি ত্রিপুরার মন্ত্রী পরিষদের যিনি চিফ মিনিস্টার ছিলেন, অর্থাৎ মন্ত্রী বাহাদুর যিনি শ্রেষ্ঠ ছিলেন, সেই ব্রজেন্দ্র কিশোর দেব বর্ম, ওনাকে চিঠিটা লিখেছেন। আমি চিঠির বাংলা অর্থ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চিঠিটা খুবই খুবই বেদনাদায়ক যদি আপনি অর্থগুলা পড়েন। 25শে জুন 1947 ত্রিপুরা কাসল শিলং থেকে লেখা দেওয়ান BK সেন বাহাদুর MABL কে পুনরায় নিয়োগ বিষয়টি নিয়ে আমি ভেবে দেখছি। উনি লিখলেন, আমার প্রিয় কাকা, আমার মনে হয় সমগ্র চাকলা রোশনাবাদ জমিদারিকে রাজ্যের সীমানার অন্তর্ভুক্ত করার চেষ্টা করে কোনো বিশেষ কার্যকর উদ্দেশ্য সাধিত হবে না। অর্থাৎ এই চিঠির দ্বারা বোঝা যাচ্ছে যে চাকলা রোশনাবাদ ত্রিপুরার সাথে অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ সুযোগ ছিল। শুধু রাজ পরিবার, মহারানী যদি একবার বলতেন, কারণ 2 মাস আগে মহারাজা মারা যান, অসুস্থতার জন্য উনি মারা যান, কেউ কেউ বলছেন অন্দরমহলের ষড়যন্ত্র, যাই হোক, উনি যে একবার বলতেন যে ত্রিপুরার প্রতিটা অংশ, প্রতিটা ভূমি যেখানে যেখানে আমরা শাসন করছি, যেখানে যেখানে আমাদের জমিদারি রয়েছে, সেটা আমাদের সাথেই থাকবে। আমরা যদি ভারতে থাকি ভারতের সাথে থাকবে, আমরা যদি পাকিস্তানে থাকি পাকিস্তানের সঙ্গে থাকবে। আমি এটা বিস্তারিত পরে আসছি, আমি শুধু আগে অর্থটা বোঝাচ্ছি। বিশেষ কার্যকর উদ্দেশ্য সাধিত হবে না, এর ফলে অনেক জটিলতা দেখা দেবে এবং আরো নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমি যতদূর বুঝতে পারছি তার
প্রশ্নে মহারাজাধিরাজ শেষ পর্যন্ত এই ধারণাটি পরিত্যাগ করেছিলেন। অর্থাৎ এখানে উনি প্রয়াত যে মহারাজাধিরাজ অর্থাৎ বীর বিক্রম মাণিক্য ওনাকেও টেনেছেন। ওনারও নাকি ইচ্ছা ছিল না যে চাকলা রসুনাবাদ ত্রিপুরার সাথে অর্থাৎ আমাদের ভারতের সাথে মিশুক। তার ইচ্ছা ছিল জমিদারের কিছু অংশ যেমন নূরনগর পরাগনা এবং অনুরূপ কিছু এলাকা রাজ্যের সীমানা অন্তর্ভুক্ত হোক। আপনি তার মানে বুঝতে পারছেন যে রাজারা চাইলে তৎকালীন সময়ে ওনারা অন্তর্ভুক্ত করাতে পারতেন। সুতরাং শুধুমাত্র এই উদ্দেশ্যে একজন বিশেষ আধিকারিক নিয়োগ করা মোটেই প্রয়োজন বলে মনে করি না। জমিদারি ব্যবস্থার আইনি দিক এবং ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত চাকলা রসুনাবাদ ও অন্যান্য জমিদারি ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে যে কাজ রয়েছে তা বর্তমান ম্যানেজার নিরাপদভাবে করতে পারেন এবং তিনি ইতিমধ্যে কিছু কাজ করেছেন। রাজ্যের পক্ষ থেকে যে সামান্য প্রচারমূলক কাজ করার প্রয়োজন রয়েছে সেটিও বর্তমান ম্যানেজার করতে পারেন। আর যখনই প্রয়োজন হবে আইনগত ও অন্যান্য মতামত যে কামিনী দত্ত অ্যাডভোকেট এবং মিস্টার কেসি নিয়োগী মতো ব্যক্তিদের কাছ থেকে নেওয়া যেতে পারে। এখন রয়েছে ক্রুশিয়াল কথাটা। এছাড়াও আমার মনে হয় তুমি একমত হবে যে তার বেতন ও অন্যান্য প্রয়োজনীয় খরচ আমার নিজের ব্যক্তিগত অর্থ থেকে গ্রহণ করা আমার পক্ষে অত্যন্ত কষ্টকর হবে। সর্বশেষে আমার মত হলো তোমার সদয় পরামর্শ আমার জন্য যথেষ্ট। অর্থাৎ ওনার ব্যক্তিগত পকেট থেকে এই যে কর্মচারীগুলোকে নিয়োগ করা হবে, যারা এই কাজটা করবে, ত্রিপুরার চাকলা রসুনাবাদ, নোয়াখালী এবং অন্যান্য অঞ্চলগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করাবে, ত্রিপুরার সাথে একত্রিত করাবে, এই যে লোকের খরচ এটি ওনার পকেট থেকে দিতে পারবেন না। আপনি ভাবতে পারেন যে অঞ্চলের লোকেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে রাজবাড়িকে তৈরি করেছে, যে অঞ্চলের লোকেরা লক্ষ লক্ষ টাকা কর খাজনা দিয়ে এই রাজবাড়িকে রাজকার্য শাসন করতে, পরিচালনা করতে সাহায্য করেছে, দেশভাগের সময় বলছে এই এদের অল্প বেতন উনি দিতে পারবেন না। আসলে কি উনার পকেট থেকে যাবে নাকি এটা ভারত সরকারের যাবে? আমি এটা পরে আসছি। এখন কথা হলো রাজ পরিবার কিভাবে দায়ী এবং রাজ পরিবার কিভাবে এই ভারতের অন্তর্ভুক্ত করাবে। এটার যদি যান তাহলে আপনাকে যেতে হবে প্রিন্সলি স্টেটের ব্যাপারে। আমাদের ভারতে স্বাধীনতার সময় 565টা প্রিন্সলি স্টেট ছিল। এই প্রিন্সলি স্টেট দেখুন, এই যে হলুদ অংশগুলো সেগুলো ব্রিটিশ শাসিত, সাদা অংশগুলো হলো রাজন্য শাসিত। এই যে হলুদ অংশগুলো ব্রিটিশ শাসিত আর সাদা অংশগুলো রাজন্য শাসিত, এই মানে সাদা অংশগুলো অর্থাৎ এদেরকে বাদ দিয়ে কি ভারতের রচনা হবে, ভারত শাসিত হবে, ভারত স্বাধীন হবে না। এই 565টা প্রিন্সলি স্টেটকে ভারতের তৎকালীন সময়ে যারা রাজনেতা ছিলেন, ভারতের রাজনীতিক সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী থেকে শুরু করে সবাই বলেছিলেন যে না, রাজতন্ত্র দিন শেষ, সমস্ত রাজারা আপনারা সবাই ভারতের গণতন্ত্রের প্রজাতন্ত্রে সামিল হন। শুধু আপনাদের একটা ডিক্লেয়ার দরকার। তখন যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট চালু হয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টে এই যে প্রিন্সলি স্টেটগুলো, এদের জন্য একটাই মানে কি কন্ডিশন ছিল, এদের জন্য 3টি অপশন ছিল। এক, টু জয়েন উইথ ইন্ডিয়া, টু জয়েন উইথ পাকিস্তান, রিমেন টোটালি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনারা সম্পূর্ণ স্বাধীন রাজ্য বানাতে পারেন, কিন্তু এটা সম্ভব ছিল না স্বাধীন রাজ্য বানানো, কারণ আলাদা কোনো আবার রাজতন্ত্র চলবে এটা কেউ মেনে নেবে না। যারাই স্বাধীনতা সংগ্রামী ছিল ত্রিপুরাতে 558 জনের মধ্যে কেউ মেনে নেবে না স্বাধীনতা সংগ্রামীরা যে আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি আবার রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য না। এখন কথা হলো, যদি রানী যদি চাইতেন পাকিস্তানের সাথে মিশতে পারতেন, রানী যদি চাইতেন ভারতের সাথে মিশতে পারতেন। এখন রানী ভারতের সাথে মিশতে চাইলেন, কিন্তু এই অংশগুলোকে নিলেন না। উনি যদি একবার বলতেন যে এই চাকলা রসুনাবাদ আমাদের অংশ হবে, এই যে অংশটা আমাদের অংশ হবে, তাহলে আমরা কিন্তু এই কষ্টটা আর পেতাম না। আমাদের এই বিশাল অংশ নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য হতো, আমাদের মিনিমাম 50 থেকে 100টা আমাদের এমপি সিট হতো, আমরা বিশাল অর্থবান হতাম, আমাদের বিশাল সম্ভাবনা থাকতো। কিন্তু আজকে আমরা নিঃস্ব, আমরা দরিদ্র, আমাদের লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে এবং বস্তুহারা হতে হয়েছে, নিজের ভিটেমারি ছাড়তে হয়েছে। আমি আজকের এই ঘটনাগুলো তুলে ধরলাম এবং আপনারা সবশেষে দেখবেন এই আমাদের বর্তমান রাজনৈতিক ম্যাপ, অতি ছোট্ট একটা, যার আয়তন মাত্র 10,000 বর্গ কিলোমিটার, যা স্বাধীনতার আগেও এই অঞ্চলটা অর্থাৎ আমাদের জিতেন্দ্রচন্দ্র পাল, যিনি বরিষ্ঠ সাংবাদিক ছিলেন, উনি ওনার বইতে এই ম্যাপটা উনি এঁকেছেন। এখানে দেখুন এই অঞ্চলগুলো ব্রিটিশের সময়ে এই অঞ্চলগুলো ছিল, অর্থাৎ শ্রীহট্টের একটা বিশাল অঞ্চল, শ্রীমঙ্গল, হবিগঞ্জ নিয়ে, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে, নোয়াখালী নিয়ে, পার্বত্য এবং সমতল চট্টগ্রামে সবগুলো নিয়ে আমরা চাইতাম আমাদের অংশটা আমাদের ত্রিপুরা রাজ্যের, অখণ্ড ত্রিপুরা রাজ্য হতো। সবাইকে নমস্কার, ধন্যবাদ।